সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়। প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের এ মাসেই জমা, বাস্তবায়নের রাজনৈতিক ঐক্যের তাগিদ। ব্যাংক খাতের লাখ লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিচারে নতজানু পদক্ষেপ, উল্টো ভালো হওয়ার সুযোগ দিতে চান গভর্নর, কঠিন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। এবং চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা। টানা 10 দিন মৃত্যুর সঙ্গে লড়াই, আজ বাদ জোহর এফডিসিতে জানাজা। চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। 25 নয় 21 বছরেই করা যাবে নির্বাচন। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়। এক কেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। চলতি মাসের মাঝামাঝিতে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন। স্বৈরাচারের অনুকূলে থাকা 70 অনুচ্ছেদ সহ বিতর্কিত ধারা বাতিলও থাকছে তাদের প্রস্তাবে। তবে কাগজ কলমের এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞরা। হাসান ওয়ালির প্রতিবেদন। সংশোধন বিল 2018, দ্য কনস্টিটিউশন 17th অ্যামেন্ডমেন্ট বিল 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বাধীনতার পর থেকে ক্ষমতাকে কক্ষিগত করতে বারবার সংবিধানকে কাটাছেঁড়া করেছে বিভিন্ন সরকার। সংসদীয় ব্যবস্থা পাল্টে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধানকে। সবশেষ 16 বছরে শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সংশোধনী সহ বেশ কয়েকবার সংবিধানে আনে পরিবর্তন। পুনর্লিখন নাকি সংস্কার, তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন শিবিরে। 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত নিয়েছেন সদস্যরা। কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ বলছেন, বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা তার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের একটা বড় অংশ যেভাবে কথা বলেছেন, তাদের আকাঙ্ক্ষা, তাদের চিন্তাগুলোকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্য কমিশনের। সে আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। অনেক ধরনের মতের প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে, ফলে এটা একটা ইতিবাচকভাবে আমরা বিবেচনা করেছি। একাধিক্রমে না হওয়া বা দুইবার জীবনে না হওয়া, এটা প্রধানমন্ত্রীর উপর আপনার তার জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে। তরুণদের দেশ গঠনের সুযোগ দিতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বয়স 4 বছর কমিয়ে করা হচ্ছে 21। এছাড়াও সংবিধানের বিভিন্ন বিতর্কিত ধারা পরিবর্তনে রাখা হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বয়স সীমা কমিয়ে দেওয়া, যাতে করে এক ধরনের, আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার, এখন 25 আছে। আমরা পর্যালোচনাটা করেছি 72 সাল থেকে যে সংবিধান বহাল আছে, এরপরে 17টা সংশোধনী হয়েছে, সেগুলো আমরা বিবেচনায় রেখেছি, যেগুলো আসলে শেষ পর্যন্ত কি অর্জিত হয়েছে। এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন এই সংবিধান বিশেষজ্ঞ। রাজনৈতিক ঐক্যের ওপর জোর তার। কি সংস্কার হবে সেটা প্রত্যেকটা দল যদি একমত হয় সেটা বাঞ্ছনীয়। জনগণের স্বার্থে চিন্তা করে প্রত্যেকটা দলকে এমনভাবে একমত হতে হবে সংস্কারের বিষয়ে, যেন পরবর্তী বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন তাদের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকে। প্রস্তাবনা শেষে সব অংশজনের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। সংবিধান যত পরিবর্তনই করা হোক না কেন, তাতে বিপুল সংখ্যক জনমতের সায় না থাকলে ভবিষ্যতে ইচ্ছেমাফিক শাসনতন্ত্র পরিচালনার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি সংবিধান সুরক্ষিত রাখতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলো বর্তমানে পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে। সবাইকে সহনশীল থেকে রাজনীতি চর্চা করতে হবে। শুক্রবার সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটাধিকার হরণ সহ 16 বছরে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা অচল করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। কুয়াশা ভেজা শীতের সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কলেজটির প্রাক্তন শিক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরে এই অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে। সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা 1 টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এতে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে 1972 থেকে 1978 সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। একদিন আমরা সেখানে পৌঁছবো। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নাটোরে দলের কর্মী সভায় তিনি আরও বলেন, ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই। দেশের পট পরিবর্তনে প্রকাশ্য রাজনীতি করার সুযোগে প্রতিটি জনপদ সফর করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার উত্তরের জেলা নাটোরে হাজির জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে শহরের NS কলেজ মাঠে কর্মী সভায় অংশ নিয়ে তিনি বলেন, ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। পরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে সুধী সমাবেশে জামায়াতের আমির বলেন, 15 বছরে 2 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে হাসিনা সরকার। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এখানে প্রায় 10.5 কোটি বা 11 কোটির মতো ভোটার আছে। অবশ্য এর ভিতরে আওয়ামী লীগ 2 কোটি মানুষকে ফলস ভোটার বানিয়েছে। এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা থানার কর্মী সম্মেলনে জামায়াত নেতারা বলেন, 71-এর চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দেশের মানুষকে শোষণ নির্যাতন করেছে, আর চাঁদাবাজ যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে, তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকা রাখবে। 71-এর তকমা লাগিয়েই আমাদেরকে 54 বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জরুরি সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এ দাবি জানান দলটির নেতারা। তারা বলেন, অরাজনৈতিক শক্তি যেন ক্ষমতা দীর্ঘায়িত করতে না পারে, এজন্য দরকার দ্রুত নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। আগামী 20 থেকে 27 জানুয়ারি দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। পরে শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাল পতাকা মিছিল করেন সিপিবির নেতাকর্মীরা। শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে, সেইটা নিশ্চয়তা বিধান করা। আশা করব আমাদের সাথেও কথা বলেন, আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন, কথা বলে যতটুকু ঐক্যমত্য করা যায় কাজ শুরু করেন। আর এক মুহূর্ত দেরি না করে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। নিহতদের ক্ষতিপূরণ
আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সময় ক্ষেপণ না করে সরকারকে দ্রুত নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরিতে সব অংশীজন নিয়ে কাজ চলছে। রোডম্যাপ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া ৭২ ঘন্টার আলটিমেটামের পর একথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিকে ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ তৈরিতে একমত ছাত্রদল। দ্রুত নির্বাচন চেয়েছে ছাত্র শিবিরও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, বর্তমান পরিস্থিতিতে হলগুলোতে ছাত্র প্রতিনিধি দরকার। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি তাদের। ছাত্রদল ডাকসু ইলেকশন চাচ্ছে, তারা সংস্কার চাচ্ছে এবং আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যে সংস্কার চান আমরা সেই সংস্কারের বিপক্ষে না, বরং আমরা বিশ্ববিদ্যালয়কে বলছি যে এই সংস্কারটা আপনি কতদিনের মধ্যে করবেন, রোডম্যাপটা প্রকাশ করেন, কতদিনের মধ্যে আপনি ইলেকশনটা দিবেন, সেই ইলেকশনটা দেন। ছাত্র শিবিরও বলছে, কোনো ছাত্র সংগঠনের দাবিতে নির্বাচন পেছানো উচিত নয়, দ্রুত দিতে হবে রোডম্যাপ। যারা পিছাইতে যাচ্ছে এটা বা পরবর্তীতে ডাকসু পিছিয়ে গেলে এটা ডাকসুর যে জৌলুস, ডাকসুর যে আবেদন, সে আবেদনটা হারাবে। তবে ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচনের বিরোধিতা করে হট্টগোল করা হয়নি। সিন্ডিকেট থেকে ফেসিবাদের দোষরদের সরানোর দাবি তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নিয়ে যে সংস্কার ভাবনা কিংবা সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে, আমরা সেগুলোকে সাদরে আমন্ত্রণ জানাবো এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাব। সেখানে ডাকসু পেছানোর কিংবা ডাকসু দেরিতে হওয়ার মানে কোনো আকাঙ্ক্ষা আসলে আমাদের নেই। রোডম্যাপ তৈরির ৭২ ঘন্টার আলটিমেটামের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক তারা, রোডম্যাপ তৈরিতে শুরু হয়েছে কাজ। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দ্রুত ডাকসু নির্বাচনের পক্ষে সাধারণ শিক্ষার্থীরাও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দক্ষ ক্যাডারদের দিয়ে পরিচালনার আহ্বান জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। উপসচিব পদে কোটা পদ্ধতির পরিবর্তে পরীক্ষা নিয়ে মেধাবীদের নিয়োগ দেওয়ার দাবি তাদের। রাজধানীতে পরিষদের সভায় উঠে আসে ক্যাডারগুলোর মধ্যে বিভিন্ন বৈষম্যের কথাও। জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করা হয় করণীয় শীর্ষক আলোচনা সভা। প্রশাসন ছাড়া বাকি ২৫ ক্যাডারদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এ আয়োজনে অংশ নেন ৫ শতাধিক আমলা। সভায় প্রতিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দক্ষ ও বিশেষজ্ঞ কর্মকর্তাদের দ্বারা পরিচালনার দাবি জানান বক্তারা। এ সময় জনপ্রশাসনের ক্যাডারগুলোর মধ্যকার বিভিন্ন বৈষম্যের কথাও তুলে ধরেন তারা। দেশের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই, কিন্তু আমরা এই ক্যাডারে বৈষম্য দেখতে চাই না। সচিব পদ ছিলেন, সেখান থেকে সিনিয়র সচিব আরেকটা ধাপ বাড়িয়ে নিল। এই আরেকটা ধাপ বাড়ানো মানে বাকি যারা আছে তাদের সাথে বৈষম্যের একটা ধাপ তৈরি করলেন। সরকারের পদে কারা যাবে, প্রত্যেকটা ক্যাডারে যাওয়ার অধিকার আছে, কিন্তু তারা এই পদটাকে তাদের নিজেদের পদ করে নিয়েছে। এই জায়গাটাই আমাদের ভাঙতে হবে। সবার আগে প্রশাসনে সংস্কারের আহ্বান জানান আমলারা। এ দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলনে যাবেন না বলেও উল্লেখ করেন। বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সমালোচনা করে ব্যাচ ভিত্তিক পদোন্নতি এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে বলেন তারা। রাষ্ট্রীয় সরকারে যদি টাকাগুলো আমাকে সঠিকভাবে খরচ করতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। খতিয়ে দেখতে দেখতে, তলিয়ে দেখতে দেখতে 12 মাসের 9 মাস শেষ হয়ে যায়। শেষে এসে বাজেট শেষ করার জন্য কিছু কাজ নেওয়া হয়। জনগণের কি হচ্ছে? জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে উপসচিব পদে কোটা রাখা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার সিভিল সার্ভিস থেকে আলাদা করার প্রতিবাদ জানিয়ে পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেন বক্তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মধ্যরাতে রাজধানীর বিএসএসএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ-জোহর এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। দস্যু বনহুর খ্যাত নায়িকার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলা চলচ্চিত্রের আরও একটি নক্ষত্রের পতন। টানা 10 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান।
শনিবার দিবাগত রাত 1:30টার দিকে রাজধানীর সিএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী অভিনেত্রী। এর আগে রক্তে সংক্রমণ ধরা পড়ায় একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তুলে ধরেন অঞ্জনার মাতৃস্নেহের কথা। আপুকে দেখে জাস্ট আমি বাসায় যাওয়ার পরই এখান থেকে সবাই ফোন করছে যে ডক্টর বলতেছে ফ্যামিলির সবাইকে আসার জন্য। আমরা পৌঁছাতে পারি না, জয় ফোন করে বললো তোমরা ব্যাক করো ভাই, দিদি নাই। মানে এইটা আসলে এখন আমরা মেনে নিতে পারছি না। এই বৃষ্টিতে মনে হতো যে সিনিয়রদের মধ্যে যদি কেউ বুকে টেনে নেওয়ার মতো কেউ হয় সেটা হচ্ছে অঞ্জনা আপু। এই কণ্ঠস্বরটা আর শুনতে পারবো না, আর তাকে দেখতেও পারবো না। এর থেকে আসলে আর কিছু বলতে পারতেছি। তোমার কালকে আমি ডাক্তার কাছে নিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি করবো। আমি ছোটবেলা থেকে। অঞ্জনা রহমানের জানাজা বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে হবে। জানাজা শেষে কোথায় দাফন করা হবে তা জানানো হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 1976 সালে দস্যু বনহুর দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল অঞ্জনার। 3 শতাধিক সিনেমার উপহার দিয়েছিলেন দর্শকদের। পরিণীতা ও গাংচিল এর অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা রহমান। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বাণিজ্য মেলায় জুলাই বিপ্লবের আখ্যান, স্বৈরাচার হটিয়ে নতুন বাংলা গড়ার সংগ্রামের গল্প জানবে প্রজন্ম থেকে প্রজন্ম, প্রত্যাশা দর্শনার্থীদের। ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা লোপাট হয়েছে ব্যবসায়ী ব্যাংকারদের যোগসাজশে। অন্তর্বর্তী সরকারের প্রায় 5 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না অনিয়মকারীদের বিরুদ্ধে। বিচারের পরিবর্তে লুটেরাদের ভালো হওয়ার সুযোগ দিতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ভবিষ্যতে টেকসই অর্থ ব্যবস্থার স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আর জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গ্রাহকরাও। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অর্থ পাচার হবে, এটার কিন্তু সব গবেষণায় বলছে। মাসুদ বিশ্বাস দেশের অর্থ পাচারকারীদের ধরার দায়িত্ব পেয়ে নিজেই নিয়েছেন সে সুযোগ, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্ট আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পদত্যাগ করেন তিনি। পট পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পালিয়ে থেকে পদত্যাগের ঘটনাও নজিরবিহীন। গত 16 বছরে লাখো মানুষের জমানো অর্থ ব্যাংক থেকে নানা কৌশলে আত্মসাতের মহোৎসবে সুযোগ দেয়ার কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক থেকেই। এমন বিশ্বাসহারা লোকের ভারেই সংকটে দেশের ব্যাংক খাত। খেলাপির খাতায় যোগ হয়েছে 2,84,000 কোটি টাকা। সরকার পতনের পর অনিয়মের নানা চিত্র গণমাধ্যমের পাতায় চিত্রায়িত হলেও সংস্কারের খাতায় কতটুকু লিপিবদ্ধ হচ্ছে এসব খতিয়ান? অর্থনীতি নিয়ে যারা প্রতিনিয়ত থাকেন নানা পর্যালোচনায়, তাদের মুক্ত বাক্যেই উঠে আসছে নতজানু পদক্ষেপের কথা। নামে বেনামে অর্থ চলে গেছে, এর পিছনে তো ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন, ব্যাংকের বোর্ডের লোকজন যারা তারা জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা কড়া বার্তা দেওয়া যে না, এই ব্যাংকগুলোতে যেগুলো রয়েছে বড় বড় দুর্নীতির যে সমস্ত অভিযোগ আছে বা তদন্ত চলমান রয়েছে, সেগুলোকে প্রয়োজনীয় জনসমক্ষে নিয়ে আসা। সেই কাজগুলোর কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ নেই। আর্থিক খাতে কতটা অনিয়মে জড়িত ব্যাংকাররা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বক্তব্যেও উঠে এসেছে ভয়াবহ চিত্র। আমি ওইটা করতে গিয়ে যদি বিশৃঙ্খলা বাড়িয়ে ফেলি, লাভ হবে? সামনের দিকে তাকান, ভালো হতে দেন মানুষকে। ভুল করে থাকলেও সে যদি শুদ্ধ হয়, আমি সেটাই চাই। তারপরেও যদি সে খারাপ কাজ করে, শাস্তি অবশ্যই পেতে হবে। আমি যদি এখন এই কমলের লোম বাঁচতে যাই, কমল তো উধাও হয়ে যাবে। ঘুণে ধরা ব্যাংক খাতের সংস্কারে গভর্নরের এই বক্তব্যকে অযৌক্তিক বলছেন প্রবীণ ব্যাংকাররা। গত 53 বছরে রেকর্ডে দেখা যায়নি যে বাংলাদেশ ব্যাংকের লোক পদত্যাগ করছে। এই পদত্যাগের কারণটা কি? এই কারণটা অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আপনার বাইর হবে যে হোয়াট হি ডিড, হোয়াট হি মিসডিড। পরিচ্ছন্ন অর্থ কারবারে এখনো ব্যাংকেই নিজেদের আস্থায় রাখতে চান সালমা, শহীদুল কাদের সহ হাজার হাজার গ্রাহক। কিন্তু দাবি একটাই, লুটপাটকারীদের বিচার। এমন আইন করতে হবে যেন কোর্ট ছাকা না বাড়াতে পারে।
টাকা তো দিতেই হবে, এগুলো তো জনগণের টাকা না। প্রয়োজনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করে মাধ্যমে হলেও রিকভারি করে তাদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত। রাঙামাটিতে 6 লাখ মানুষের বসবাস, অথচ কর্মসংস্থানের অভাবে সৃষ্টি হয়েছে বেকারত্ব। বেশ কিছু খাতে প্রশিক্ষণ সুবিধা থাকার পরও জনশক্তি রফতানিতে এই জনপদের অবস্থা তলানির দিকে। তবে সীমাবদ্ধতা থাকার পরও এই খাতকে এগিয়ে নিতে কাজ চলছে বলে জানান কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটি শহরের বিজন সরণি সড়কে এই ভবনে চলছে কর্মসংস্থান ও জনশক্তি কার্যক্রম, অথচ যেখানে বেশিরভাগ টেবিলেই নেই কোনো স্টাফ। মাত্র 2 জন স্টাফ টেবিলে ঘুরে ঘুরে সম্পন্ন করছেন দাপ্তরিক কাজ। 17 পদের বিপরীতে কর্মরত মাত্র 3 জন। জরাজীর্ণ এই অফিস দেখেই বোঝা যায় জেলার জনশক্তি রফতানির অবস্থা। অথচ এই জেলায় রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ড্রাইভিং, ওয়েল্ডিং, জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা সহ বিভিন্ন ট্রেডে দেওয়া হয় প্রশিক্ষণ। রয়েছে বিদেশ গমনেচ্ছুকদের ওয়ারেন্টেশন ব্যবস্থা। তারপরেও জেলার জনশক্তি রফতানির হার তলানির দিকে। চলতি অর্থ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ গমন করেছেন মাত্র 505 জন। সঠিক প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টি করা গেলে এই খাতের যথেষ্ট সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। পার্বত্য এলাকার মধ্যে প্রচারণার মধ্যে তারা তো আমরা কোনো সময় দেখিনি যে এই অফিসগুলো এখানে কোনো ধরনের কার্যক্রম প্রচারণা চালাতে। জাপান বলেন, কোরিয়া বলেন বা সিঙ্গাপুর বা অন্যান্য সেই এলাকার মানে সেই দেশের মধ্যে কিন্তু অনেক জনগোষ্ঠীর সাথে খাদ্য অভ্যাসের মধ্যে মিল আছে। আমি মনে করি সেটাকে কাজে লাগিয়ে এই এলাকার জনগোষ্ঠীকে একটু বিশেষভাবে কাজে লাগানো যেতে পারে। কৃষি নির্ভর জনগোষ্ঠী সেভাবে গড়ে ওঠার সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে শিল্প কারখানা নাই এখানে, যেখানে মানুষ কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে বিদেশে তাদেরকে প্রশিক্ষিত করে পাঠানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক মানে শক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ আছে। তবে সীমাবদ্ধতার পরও এই খাতকে এগিয়ে নিতে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের উপজেলা পর্যায়ে কোনো অফিস নাই। এই সীমাবদ্ধতার মাঝেও আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা সভা, সেমিনার এবং প্রচারের মাধ্যমে তথ্যপাত্রগুলো আমরা তুলে ধরছি, যাতে এই সেক্টরকে, এই সেক্টরকে আর এগিয়ে নিয়ে যায়। কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য মতে বর্তমানে রাঙামাটি জেলায় 10,072 জন প্রবাসী রয়েছেন। সময় সংবাদ। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিনের সন্ত্রাস ও চাঁদাবাজির মুখে বান্দরবানে পর্যটন শিল্পে ধস নেমেছে। নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞার কবলে পর্যটনের ভরা মৌসুমে রুমা, থানচি এবং রোয়াংছড়ি একেবারেই পর্যটক শূন্য। দর্শনার্থীরা যেমন বগালে কিংবা কেওক্রাডংয়ের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি আয়শূন্য স্থানীয় পাহাড়িরা মানবেতর জীবনযাপন করছেন। বান্দরবান ঘুরে শাখাওয়া টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পর্যটনের এই পূর্ণ মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং পর্যটক শূন্যতায় কেমন যেন বেমানান লাগছে, অথচ এটি সত্য। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা ট্যুরিজম করে অনেক লস। বানানো কাপড়গুলো বিক্রি করতে পারে আর কি, এখন তো কিছু না, সব কষ্টে আছে আর কি। শুধু কেওক্রাডং পর্যটক শূন্য তা কিন্তু নয়। বান্দরবান পার্বত্য জেলার দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত রুমা, থানসি এবং রোয়াংছড়িতে এখনো পর্যটক প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। টুরিস্ট নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। পর্যটক যদি না আসে, তো আমাদের সবকিছু অভাবে যাচ্ছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সহিংসতার কারণে প্রশাসনের এই কঠোরতার ভুক্তভোগী পাহাড়িরাও, বিশেষ করে দৃষ্টিনন্দন মুল্লাইপাড়া কিংবা বগালেক এলাকার পাহাড়ি মালিকানাধীন কটেজগুলো শূন্য পড়ে আছে। কম্বল, চাদর, যেগুলো মাফলার যেগুলো বোনানো হচ্ছে, এগুলো ক্ষেত্রেও বেচা কেনার সমস্যা দেখা দিচ্ছে। বোর্ডিং থাকে ওনাদের মানে আয় মানে বঞ্চিত। তারপরে যারা গাইড করে ওনাদেরও মানে আয়ের ব্যাপারে বঞ্চিত আছে। পর্যটকের আশায় ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট খাবারের হোটেলগুলো, কিন্তু সেখানেও হতাশ হতে হচ্ছে হোটেলগুলির পাহাড়ি মালিকদের। আয় রোজগার হারিয়ে অনেকটা দিশেহারা তারা। 4-5টা কটেজ আছে পাড়াতে, এগুলো এখন টাকা পয়সা কোনো ইনকাম নাই, এখন বসে আছে আর ওগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের তো আর করার কিছুই থাকতেছে না, প্রায় আমরা খুব কষ্টের মধ্যে পড়ে আছি। কুকিচিন প্রধান
ও আইনশৃঙ্খলা বাহিনীর তালিকার মোস্ট ওয়ান্টেড। নাতান বোম বাংলাদেশ সীমান্তবর্তী ভারতে অবস্থান নিল তার অনুসারীরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মোবাইল ফোনে অভিনব কৌশলে চলছে এই চাঁদাবাজি। এই নির্যাতন থেকে বাদ যাচ্ছে না সাধারণ জুম চাষি থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্টরা। তাদেরকে বয়কট করেছি, আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে, সে অপরাধে অনুতপ্ত হয়ে একদম গহীন অরণ্যে চলে গেছে, যেটা নাগালের বাইরে। তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে প্রকৃতপক্ষে তাদের এদের নিজস্ব কোনো এনআইডি না, অন্য নামে ব্যবহার করে এটা করছে। এটা নিয়েও আমরা কাজ করছি। বান্দরবানের 7 উপজেলায় মোট লোক সংখ্যা 4,81,000। এর মধ্যে সরাসরি 1 লাখ মানুষ পর্যটনের সঙ্গে জড়িত, আর বেশিরভাগ পাহাড়ি জুম চাষি হিসেবেই পরিচিত। কয়েক বছর আগেও এই শীত মৌসুমে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটকদের ঠাঁই দেওয়া যেত না। বিশেষ করে এখানকার মুল্লাইপাড়া, বগালেক এবং কেওকারডং পরিপূর্ণ থাকতো পর্যটকে। পরিস্থিতি পাল্টে গেছে। সন্ত্রাস, সংঘাত এবং হুমকির মুখে পর্যটকদের জন্য নিষিদ্ধ বান্দরবানের 3 উপজেলা। তবে স্থানীয়রা এটি আর দেখতে চায় না। তারা চায় এই বান্দরবনে আবারও পর্যটকরা ফিরবে, আবারও প্রাণ ফিরে পাবে এখানকার কেওকারডং, এখানকার বগালেক এবং মুল্লাইপাড়া। বান্দরবনের রুমার বগালেক থেকে কমল দে, সমসংবাদ। এবার বাণিজ্য মেলায় পরম গর্বে ঠাঁই পেয়েছে জুলাই বিপ্লবের দিনলিপি। আলাদা কর্নারে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আখ্যান। দর্শনার্থীরা বলছেন, স্বৈরাচারকে হটিয়ে নতুন বাংলা গড়ার সংগ্রামের গল্প এভাবেই ছড়িয়ে পড়বে প্রজন্মে থেকে প্রজন্মে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার যে উত্তাল সময়, তার ছবি, ভিডিও এবং সংবাদ প্রতিদিনই উঠে এসেছে সংবাদপত্রের পাতায়। 5 মাস পেরিয়েছে, কিন্তু সেই নির্মমতা এখনো নাড়া দেয় সবাইকে। এবার সেই স্মৃতিও পরম গর্বে ঠাঁই পেল বাণিজ্য মেলায়। জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে তারুণ্য চত্বর, 36 জুলাই চত্বর এবং জুলাই চত্বর নামে আলাদা 3টি চত্বর রয়েছে মেলা প্রাঙ্গণে। এসব চত্বরকে সাজানো হয়েছে গণ অভ্যুত্থানের বিভিন্ন ছবি, গ্রাফিতি, ব্যানার, ফেস্টুন, আলোকচিত্র ও সংবাদ প্রতিবেদন দিয়ে। রয়েছে জুলাইয়ের গল্প শুনো নামে একটি কর্নারও। তরুণ সমাজ ভূমিকা রেখেছে, এটার আসলে তো কোনো মূল্য হয় না, অমূল্য যেটা। এটা দেখার পর আবার স্মৃতিগুলো পুনরায় জাগরিত হয়ে গিয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আখ্যান এভাবে তুলে ধরায় খুশি দর্শনার্থীরা। তাদের আশা, স্বৈরাচারকে হটিয়ে নতুন বাংলা গড়ার সংগ্রামের গল্প ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে। পরবর্তী প্রজন্ম হাজার বছর এটাকে মনে রাখবে জুলাই অভ্যুত্থান। যেগুলো দেখেছি আসলে এগুলো আসলে ইমোশন ধরে রাখা টাফ স্টিল নাও। আমি মনে করি স্মৃতি, এটা আমি মনে করি যে শুধু বাণিজ্য মেলায় না, এটা একটা জাদুঘরেও রাখা উচিত। দেশের জন্য আবু সাইদ ও মীর মুগ্ধের আত্মত্যাগের গল্প জানা যাবে বাণিজ্য মেলায়। আলাদা 2টি কর্নারও রয়েছে এই 2 শহীদের নামে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। পৌষের মাঝামাঝি সময়ে শীতের দাপটে কাবু সারা দেশ। সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে উত্তরের জেলা পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং চুয়াডাঙ্গায় আছেন মাহফুজ মামুন। সরাসরি শুরুতে যাচ্ছি সোহাগের কাছে। দেখুন, দিন যতই অতিবাহিত হচ্ছে উত্তরের জেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়তেই থাকতেছে। আমরা দেখেছি গতকাল দেশের মধ্যে চলতি শীত মৌসুমে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজকের তাপমাত্রা যেটি রয়েছে সেটা খানিকটা বেড়েছে। আমরা সকাল 6টায় জেনেছি তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আমি জানিয়ে রাখি যে আজকে দিয়ে গত 2 দিন ধরে কিন্তু এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আমরা দেখেছি দিনভর যে একটা উষ্ণ তাপ ছড়ালেও কিন্তু সন্ধ্যার পরে জেলায় একটা শীতের যে আমেজ সেটা কিন্তু অনুভূত হচ্ছে। আমরা দেখেছি রাত যতই ঘনিয়ে আসে শীতের তীব্রতা কিন্তু ততই বাড়ে এবং তা পরদিন সকাল পর্যন্ত অব্যাহত থাকছে। আমরা দেখেছি যে এই নতুন বছরের শুরুর দিকে শীতের তীব্রতার ধারণ করে এবং যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা জানিয়ে রাখি যে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে যে চলতি জানুয়ারি মাস জুড়ে কিন্তু এ জেলার উপর দিয়ে তিনটি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, যা এই জেলার উপর দিয়ে বয়ে যাবে। একই সাথে বলে রাখি যে এই জেলায়
সব থেকে বেশি বিপাকে পড়ছে যারা নদী কেন্দ্রিক এবং নিম্ন আয়ের মানুষজন রয়েছে, তারা কিন্তু এই সময়টিতে সব থেকে বেশি বিপাকে পড়ছে রাতের সময়টিতে। আমরা দেখেছি যে এই শীতের তীব্রতা দুই রকম আবহাওয়ার কারণে কিন্তু এখানে শীতজনিত যে রোগীর সংখ্যা সেটাও কিন্তু বাড়ছে। হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে শিশু থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এবং এই জেলায় যে শীতের আমেজটি রয়েছে সেটি রাতের বেলা সব থেকে বেশি থাকায় কিন্তু এখানকার দরিদ্র মানুষ বা দরিদ্র জনগোষ্ঠী যতটুকু দুর্ভোগের সময় অতিবাহিত করে, ঠিক আমরা দেখেছি তারা বলছে যে গরম কাপড়ের অভাবে তারা এখানে রয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 12,000-এর মতো শীতবস্ত্র বিতরণ করা হলেও সেটি কিন্তু এই জেলার জন্য পর্যাপ্ত নয়, জেলা প্রশাসনও বলছে এবং এখানকার স্থানীয় মানুষজনও বলছে। একই সাথে সচেতন নাগরিক বিত্তবান যারা রয়েছে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। আমরা বলে রাখি যে আমরা দেখেছি যে এই জেলায় অনেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শীত মৌসুমে এই জায়গায় বা এই পঞ্চগড়ে শীতের আমেজ উপভোগ করতে। তো চলতি শীত মৌসুমে যে শীতের প্রকোপ সেটা কিন্তু আগামী কয়েকদিন আরো বাড়বে এবং একই সাথে রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা কমে আসবে এবং শীতের প্রকোপ কয়েক গুণ হারে বাড়বে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। আমরা যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছে সহকর্মী মাহফুজ মামুন। জানুয়ারির শুরুতেই চুয়াডাঙ্গায় জেগে বসেছে হিমশীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তিতে রয়েছে। চুয়াডাঙ্গাতে আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল 97%। বাতাসের আর্দ্রতা এবং তাপমাত্রা কম থাকার কারণে জনজীবনে বেশি শীত অনুভূত হচ্ছে। সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। আমি সকালে ঘুরে দেখেছি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থান। খেটে খাওয়া মানুষগুলো কাজের সন্ধানে বের হয়েও তারা কাজ পাচ্ছেন না, তারা বসে রয়েছেন অলসভাবে, চুপচাপ তারা বসে রয়েছেন। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, কারণ আকাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে এবং হিমেল বাতাসের কারণেই শীতটা বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই জনজীবনে শীত বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গাতেই শীতের মৌসুমে শীতটা বেশি পড়ে, আর গরমের সময়ও গরম বেশি পড়ে, যার কারণে মানুষের দুই সময়ে দুর্ভোগ বেশি। মানুষকে সব সময় ভোগান্তির ভেতরে পড়তে হয়। চুয়াডাঙ্গাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রার কারণে মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আরো বেশি যদি শীতের কাপড় বিতরণ করা হতো তাহলে অসহায় এবং ছিন্নমূল মানুষগুলো অনেক লাভবান হতো বলে তারা জানিয়েছেন। ছিন্নমূল মানুষগুলো গরমের কাপড় কিনতে না পারার কারণে শীত নিবারণ তারা করতে পারছে না। সড়কের বিভিন্ন স্থানে মানুষ এই শীত থেকে নিজেদের বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন থেকে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকেও শীত থেকে রক্ষা করার চেষ্টা করছেন। আর চুয়াডাঙ্গাতে পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ, কারণ স্বল্প আয়ের মানুষগুলো তারা বেশি দামে পোশাক কেনা তাদের পক্ষে সম্ভব নয়, তাই পুরাতন কাপড়ের দোকানগুলোতে সকাল থেকেই মানুষ ভিড় করছেন। আমি দেখেছি যে চুয়াডাঙ্গাতে তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে বিভিন্ন ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, ঠান্ডা রোগীর সংখ্যা বাড়ছে, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে। শয্যার তুলনায় হাসপাতালগুলোতে রোগী ভর্তি রয়েছে বেশি। চিকিৎসক এবং নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। চুয়াডাঙ্গাতে শীতের তীব্রতাও বেশি রয়েছে। জানুয়ারির শুরু থেকেই শীত বেশি পড়ছে জেলাতে, যার কারণে মানুষের অনেক দুর্ভোগ বেশি হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। শীতের তীব্রতার খবর জানতে সরাসরি ছিলাম পঞ্চগড় এবং চুয়াডাঙ্গায়। মুন্সিগঞ্জের ধলাগাঁও সবজির
এদিকে ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত 11:30 থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 6টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে 7 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এই যে রোডগুলোর কথা আপনি বলছেন, এইটা মানিকগঞ্জের এই পাশের কিন্তু 3টি রোড রয়েছে। এর মধ্যে পাবনার যে ধাওয়াপাড়াট এবং রাজবাড়ির যে রোডটি রয়েছে সেটাও কিন্তু ঘন কুয়াশার কারণে এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি দীর্ঘ সময় যে যাত্রীরা যে অপেক্ষা করছে এই নদীটুকু পার হওয়ার জন্য, সেইটি উপেক্ষার যে শীতের ভিতরে যে উপেক্ষা, সেটা কিন্তু যাত্রীরা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় যে অপেক্ষা, এই অপেক্ষার পরে তারা যে এখানে যে যাত্রী এবং যানবাহন চলে আসছে, সেই যানবাহনগুলোকে তারা সারিবদ্ধ করে রাখছে। অন্যদিকে এখানে যারা রাত একদম 10টা 11টায় এসেছে, অর্থাৎ তারা কিন্তু 10 ঘন্টা, কেউ 15 ঘন্টা, কেউ 20 ঘন্টা ধরে এই নৌরুটটি পার হওয়ার জন্য উপেক্ষা করছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে সন্ধ্যা রাত থেকে কিন্তু ঘন কুয়াশার কারণে এই নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ঠিক রাত 10টার দিকে এই কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে এবং রাত 11টার দিকে ফেরি চলাচলের যে বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌরুটগুলোকে ফেরি চলাচল থেকে শুরু করে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে এই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তখন থেকে কিন্তু এই যে যাত্রীদের দেখছেন, তারা কিন্তু এখানে অপেক্ষা করছে এবং কেটে তীব্র শীত এবং কুয়াশায় তারা কিন্তু কষ্ট করছে। বিশেষ করে নারী এবং শিশুদের বিষয়টা খুবই কষ্টদায়ক। আমরা সেক্ষেত্রে যাত্রীদের সাথে কথা বলেছি। কেউ কেউ বলছে তাদের স্বজন মারা যাওয়ার কারণে এখানে অপেক্ষা করে তারা কিন্তু পার হতে পারছে না। অন্যদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে কুয়াশার মাত্রা কেটে গেলে এই ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটে যে কয়টি ফেরি রয়েছে এই মুহূর্তে কিন্তু যেহেতু রাত যখন বন্ধ হয়ে যায় ফেরি চলাচল, তখন 7টি ফেরিতে মাঝুতে আটকা ছিল। 2টি ফেরিতে ঘাটে এসে নঙ্গর করা সক্ষম হলে এখন কিন্তু 5টি ফেরিতে সেই মাঝুতে আটকে রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কুয়াশার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাটে। মুন্সিগঞ্জের ধলাগাঁও সবজির হাটে বেড়েছে শীতের সবজির সরবরাহ। শীত বাড়ায় কম দামে বিক্রি হচ্ছে সবজি। চড়া দরের সার বীজ ব্যবহার করে সস্তায় সবজি বিক্রিতে লোকসান চাষির। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাজার জুড়ে ফুলকপির সঙ্গে স্থান পেয়েছে ব্রকলি ও বাঁধাকপি। মূলা, লাউ, পালং ও লাল শাকের পসরা ঘিরেও পাইকারদের ভিড়। তীব্র শীতেও মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে সবজির ধুম বেচাকেনা। রামপাল বজ্রযোগিনীর ঐতিহ্যবাহী কালো বেগুনের দাপট চলছে পৌষের শীতেও। বিক্রি হচ্ছে মাত্র 12 থেকে 22 টাকা কেজিতে, আর প্রতি পিস ফুলকপির দাম 8 থেকে 15 টাকায়। নতুন আলুর কেজি 44 ও পুরনো আলু 36 টাকায়। সপ্তাহ ব্যবধানে সবজির দাম কমেছে কেজিতে 20 টাকা পর্যন্ত। কৃষক বলছেন সার বীজের দাম বাড়লেও কাঙ্ক্ষিত দাম মিলছে না উৎপাদিত সবজিতে। ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। চারের পাশে আমাকে 6 টাকা 7 টাকা খরচ আছে। এই জায়গা হনে কয় কত 5 টাকা 6 টাকা পিস করে। সরকারি দাম আছে, সারের দাম না কমাই দেয়, আমরা তো কৃষক সব মরে যাবো। বাগুন হইতে সবজি হইতে সব কিছু দাম কম। খরচ হিসাবে আমাকে অর্ধেক চালান আইবো আর অর্ধেক চালান আইবো না। চাহিদার পরিমাণ বাইরে দেওয়াতে মাল কমে গেছে, পাইকার মাল কিনতেছে না। কৃষি বিভাগ বলছে রাসায়নিক সার ও কীটনাশকবিহীন সবজি চাষে খরচ কম। উত্তম কৃষি ব্যবস্থাপনা বা কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদনের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। এটা নিরাপদভাবে উৎপাদিত,
এবং এই সার্টিফিকেটটা হলে একদিকে দেশের বাজারেও তারা ভালো পাবে এবং অন্যদিকে আমাদের রপ্তানির কাজটা কিন্তু একটা ভালো অবস্থায় যাবে। 2 থেকে আড়াই ঘন্টায় ধলাগাঁও হাটে বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি। জেলায় এবছর 4,889 হেক্টর জমিতে শীতের সবজি আবাদ হয়েছে, আর এর বড় একটি অংশ বিক্রি হচ্ছে এই হাটে। মুন্সিগঞ্জের ধলাগাঁও হাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নোয়াখালীর শীতকালীন মাছের বাজারের খবর জানাতে সরাসরি যাচ্ছি নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায়। সেখানে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। কামরুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা মাছের আড়তে। নোয়াখালীর এই চৌরাস্তা সহ নোয়াখালীতে মোট 5টি বড় মাছের আড়ত আছে। এগুলো হলো নোয়াখালী সোনাইমণি, চৌমোহনী, বেগমগঞ্জ চৌরাস্তা, দত্তের হাট, সোনাপুর এবং মাইজদি। এই নোয়াখালীর চৌমোহনীতে যে মাছের আড়তটি আছে সেটি দেখা গেছে যে এখানে মূলত সাতক্ষীরা, খুলনা এবং ময়মনসিংহ থেকে মাছ আসে। তাছাড়া চট্টগ্রাম, কক্সবাজার থেকে এখানে মাছ আসে। এখানে স্থানীয় মাছগুলো এখানে মূলত বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন প্রজেক্ট থেকে মাছগুলো আসে। এখানে যে গত মাছের যে রেট মূল্য দেখা গিয়েছে সেটির মধ্যে রয়েছে তেলাপিয়া বড়গুলো 220 টাকা থেকে ছোট 180 টাকা, রুই মাছ 300 টাকা থেকে 220 টাকা, কাতল মাছ 450 টাকা থেকে সর্বনিম্ন 100 টাকা, শিং মাছ 700 টাকা থেকে 300 টাকা, এবং এখানে যে কই মাছ রয়েছে সেটি হলো 350 টাকা থেকে 200 টাকা সর্বনিম্ন। তাছাড়া এখানে যে পাবদা মাছ পাওয়া যাচ্ছে এখানে 300 টাকা থেকে সর্বনিম্ন 250 টাকা, পাঙ্গাস পাওয়া যাচ্ছে 120 টাকা থেকে সর্বনিম্ন 85 টাকা, ছোট চিংড়ি মাছ 600 টাকা থেকে সর্বনিম্ন 500 টাকা, বড় চিংড়ি 700 টাকা করে পাওয়া যাচ্ছে। এখানে নোয়াখালীতে এই বেগমগঞ্জ চৌরাস্তাতে প্রায় 6টি মাছের আড়ত রয়েছে। এখানে প্রতিদিন প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। এখানে স্থানীয় ক্রেতারা, এখানে বিশেষ করে খুচরা ক্রেতারা এখান থেকে মাছ কিনে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে ছোট ছোট বাজারগুলো আছে সেই বাজারে তারা এই মাছ সরবরাহ করে। তাছাড়া এখান থেকে মাছ ঢাকা, চট্টগ্রাম সহ ফেনী অন্যান্য জায়গাতে রপ্তানি করা হয়। এখানকার যারা সাধারণ ক্রেতারা আছে তারা মূলত জানিয়েছে যে নোয়াখালীতে এখন দেশীয় যে মাছ সেটি অনেকটা দুর্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে। এখানে অনেকটা কৃত্রিম খাদ্যের যে মাছ উৎপাদন হয়, বিশেষ করে প্রজেক্টের মাছগুলো এখানে এখন বেশি বিক্রি হয়, যেখানে বিশেষ করে সাতক্ষীরা অঞ্চল, কুমিল্লা অঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চল থেকে এখানে যে মাছগুলো আসে। এছাড়া নোয়াখালীর এই বেগমগঞ্জ চৌরাস্তা, সোনাইমণি, চৌমোহনী, সোনাপুর এবং নোয়াখালীর যে মাইজদি মিউনিসিপ্যাল বাজারে মাছ বেশি বিক্রি হয়। নোয়াখালী অঞ্চলের ক্রেতারা জানিয়েছেন যে তারা এখানে মূলত প্রজেক্টের মাছ বেশি বিক্রি হয়। প্রজেক্টের মাছগুলো হচ্ছে কৃত্রিম খাওয়া খেয়ে এই মাছগুলো বড় হয়, এটি অন্য তুলনায় একটু কম সুস্বাদু হয়, যেটি আমাদের এই অঞ্চলের যে মাছগুলো আছে সেগুলো, বিশেষ করে নোয়াখালী অঞ্চলে খালগুলো বড় হওয়ার কারণে এখানে প্রাকৃতিক যে মাছগুলো হয় সেই মাছগুলো কম হচ্ছে। এ ছিল নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে। শুধু বীজ, সার আর ধানের চারা নয়, জমি চাষ এবং রোপণ এসব বিনামূল্যে দিয়েছে সরকার। এভাবে শুরু হয়েছে চাঁদপুরের কচুয়ায় সমলয় চাষ পদ্ধতি। এখনও জমি চাষের পর চারা রোপণ করা হয় হাতে। আকারভেদে জমি তৈরিতে দীর্ঘ সময় ব্যয় হয় কৃষকের, তার সঙ্গে আর্থিক ব্যয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকের দুশ্চিন্তার শেষ নেই। তবে এবার তা থেকে পরিত্রাণের পথ তৈরি হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় কমাতে নেওয়া হয়েছে উদ্যোগ। দারুণ খুশি কচুয়ার প্রান্তিক কৃষকরা। বৈষম্য ও শোষণমুক্ত দেশ গড়তে সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের বিরুদ্ধে এখনও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সকলকে সচেতন থাকার আহ্বান জানান হাফিজ। বলেন, চলমান জাতীয় সংকটে মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দেয়। ছাত্র জনতার পাশাপাশি গণমাধ্যম কর্মীরা রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান সমুন্নত রাখতে সকলকে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি।
পরে হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়াকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। আর নির্বাচন নিয়ে ঝগড়া না করে মেহনতি অসহায় মানুষের দিকে নজর দেওয়ার আহ্বান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে গণসমাবেশে তিনি একথা বলেন। এ সময় দ্রুত সংবিধান সংশোধন করে জনমানুষের প্রত্যাশা পূরণে কথা বলেন মুজিবুর রহমান। সমাবেশে অতিথির বক্তব্যে দলটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গ্রাম, ইউনিয়ন ও উপজেলাতে পরিবর্তন আসলে ঢাকাতেও পরিবর্তন হবে। এবি পার্টির জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব চৌধুরী মশিউল আলম সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুক্তরাজ্য এবি পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ অনেকে। আপনারা সংস্কার, নির্বাচন, খুনিদের গ্রেফতার এবং আমার জনগণের সমস্যার সমাধান করেন। বাংলাদেশের সংবিধান সংশোধন করে আমার দেশের মানুষের যে প্রত্যাশা সেইটা পূরণ করতে হবে। আর আগামী ডিসেম্বর, জানুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আপনাদের ভিতরে একটা পরিবর্তন আসা দরকার, জনগণের ভিতরে একটা চৈতন্যের পরিবর্তন আসা দরকার। যদি জনগণ পরিবর্তন না হয়, আমরা আপনারা সবাই মিলে যদি না পরিবর্তন হই, আমাদের স্বভাব পরিবর্তন না হয়, এই দেশ বদলাবে না, আগের মতো থাকবে। ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এবার দেশটিতে সফরে গেলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে জয়শঙ্কর বলেন, ভারতের কাছে মালদ্বীপ সবার আগে প্রতিবেশী নীতিতে রয়েছে। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। প্রতিবেশী মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে। 2023-এ চীনাপন্থী মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই টানাপোড়েনের সূচনা। এক পর্যায়ে মালে থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় নরেন্দ্র মোদী সরকার। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার থেকে 3 দিনের নয়াদিল্লি সফর শুরু করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সীমান্ত পারাপারে লেনদেনের জন্য স্থানীয় মুদ্রা ব্যবহারের কাঠামোতে সই করেন তারা। তিক্ততা ভুলে সামনে এগিয়ে যেতে চাইছে দুই দেশই। আব্দুল্লাহ খলিলের সঙ্গে বৈঠক শেষে এস জয়শঙ্কর বলেন, ভারতের সবার আগে প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার মালদ্বীপ। বিভিন্ন খাতে মালেকে সবসময় সমর্থন দিয়ে যাবে নয়াদিল্লি। গেল অক্টোবরে মোদি মুইজু শীর্ষ বৈঠকের সূত্র ধরে অর্থনৈতিক, সামুদ্রিক ও নিরাপত্তা অংশীদারিত্ব শক্তিশালী করতে একমত হয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদ, অবৈধভাবে মৎস্য আহরণ, মাদক চোরাচালান ও জলদস্যুতা বন্ধে একমত হন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। তারপর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন। শুক্রবার ভোটাভুটিতে 218টি ভোট পেয়ে জয়ী হন তিনি। তার বিরুদ্ধে দাঁড়ানো ডেমোক্র্যাট প্রার্থী পেয়েছেন 215টি ভোট। প্রথম দফায় রিপাবলিকান দলের 3 আইন প্রণেতা জনসনের বিপক্ষে ভোট দেয়ায় ঝুলে যায় তার স্পিকার পদে বহাল থাকা। এছাড়া কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোটাভুটি। এ সময় নিজেদের ভোট জনসনকেই দেন রিপাবলিকান ওই আইন প্রণেতারা। এর আগে গেল বছরের শেষ দিকে স্পিকার হিসেবে জনসনকে সমর্থন দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে রিপাবলিকান শিবিরে বিভক্তি দেখা দেয়। প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান সদস্যকে জনসনের নেতৃত্বে বিরোধিতা করতেও দেখা যায়, যদিও শেষ হাসি হাসলেন জনসনই। জার্মানি জুড়ে বিমানবন্দরে নজিরবিহীন প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। শুক্রবার দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দরে হঠাৎই বিকল হয়ে যায় যাত্রীদের ব্যক্তিগত তথ্য উপাত্ত যাচাই বাছাই এবং নিয়ন্ত্রণের কম্পিউটার সিস্টেম। এতে চরম বিপাকে পড়েন লাখো যাত্রী। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করেন আইটি বিশেষজ্ঞরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানিতে দুঃস্বপ্নের মতো একটি দিন পার করলেন বিমান যাত্রীরা। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করেই দেশটির বার্লিন, ডুসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও মিউনিখ সহ বিভিন্ন প্রদেশের বিমানবন্দরে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়। বিকল হয়ে পড়ে যাত্রীদের ব্যক্তিগত তথ্য উপাত্ত যাচাই বাছাই এবং নিয়ন্ত্রণের প্রযুক্তিগত সিস্টেম বিকল হওয়ায় দেশ জুড়ে বিমানবন্দর কর্মী ও যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সমস্যার সমাধানে ছুটে আসে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত জার্মানির আইন শৃঙ্খলা বাহিনী ও জার্মান পুলিশের বিশেষ অপরাধ দমন বিভাগ। পরে তারা জানায়, বিমানবন্দরগুলোতে ব্যবহৃত তথ্য প্রযুক্তির বিশেষ সিস্টেম বিকল হওয়ার কারণে পুরো দেশের প্রায় সবগুলো বিমানবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জার্মানির প্রায় সবগুলো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেমে ত্রুটির কারণে হাতে বা ম্যানুয়ালি যাত্রীদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। এমন অবস্থায় বিমান উঠানামার সময় ঠিক রাখাও মুশকিল হয়ে পড়ে কর্তৃপক্ষের জন্য। তবে জার্মানি ও ইউর অভ্যন্তরীণ যাত্রীদের তথ্য যাচাইয়ে সমস্যা না হলেও সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয় সেনজেনভুক্ত দেশের বাইরের যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এ সময় বিরক্তি প্রকাশ করেন যাত্রীরা। পরে আইটি বিশেষজ্ঞদের চেষ্টায় সিস্টেম পুনরায় সচল করা হয়। সম্প্রতি জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, দেশ জুড়ে যে কোনো সময় বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার এমন আশঙ্কার মধ্যেই হঠাৎ বিমানবন্দরের কম্পিউটার সিস্টেম বিকল হয়ে যাওয়ায় অনেকেই উদ্বেগ জানিয়েছেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অর্থনীতির সূচকে গেল বছরটা খুব একটা সুখের ছিল না শিল্পোন্নত দেশ জার্মানির। বছরের শেষ দিকে নিজেদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের সূচকে কিছুটা ভাটা পড়লেও নতুন বছরে অর্থনীতিতে গতি আসবে বলে আশাবাদী দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার আরেকটি রিপোর্ট। বিশ্ব অর্থনীতিতে অদম্য ও শক্তিশালী দেশ জার্মানি, কিন্তু 2024 সালের শেষ ভাগে এসে সামগ্রিক অর্থনীতির সূচকে হঠাৎই পিছিয়ে যায় শিল্পোন্নত দেশটি। বিশেষ করে গেল সেপ্টেম্বরের পর থেকেই দেশের তৈরি পণ্য ও কাঁচামাল রপ্তানির চাইতে আমদানির পরিমাণ ছিল বেশি, যার সূচক ছিল 42.5%। তবে এটা জার্মানির সামগ্রিক অর্থনীতির জন্য শুভ ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতি নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত জরিপে আরও বলা হচ্ছে, বিশ্বব্যাপী নিজেদের উৎপাদিত নানা পণ্য ও কাঁচামাল রপ্তানিতে কিছুটা ভাটা পড়ায় সূচকের মানদণ্ডে জার্মানিকে পিছিয়ে পড়তে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া থেকে কম দামে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, ইস্পাত, খনিজ সম্পদ ও জ্বালানি সহ নানা কাঁচামালের দাম বাড়ায় দেশ জুড়ে ভারী ও মাঝারি নানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সেই সঙ্গে বেকারত্বের হার বাড়ায় সামগ্রিক সূচকের এই বেহাল দশা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে পণ্য রপ্তানিতে শুধু জার্মানি নয়, গোটা ইউরোপকেই দিতে হবে উচ্চ শুল্ক হার, এমন আশঙ্কা ব্যবসায়ী সহ রাজনীতিকদের। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে জার্মানির জিডিপি কমার সম্ভাবনা থাকবে কমপক্ষে 1.5%। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ 10 দফা দাবি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাউদার্ন আফ্রিকা প্রবাসী প্রতিনিধিরা। এদিকে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বুধবার পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছে স্থানীয় অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। এতে বলা হয়, দক্ষিণ আফ্রিকা সহ সাউদার্ন আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ব্যবসা বাণিজ্য এবং চাকরি করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এসব অঞ্চলে বিগত সরকারের কূটনৈতিক তৎপরতা না থাকায় নানা সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে পেতে আরও এক দফা চেষ্টা করবে বিসিবি। দেশের বাইরে খেলা হওয়ায় বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দেখছেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এদিকে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিলেও ওয়ানডে টেস্টে আপাতত তাকে রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে উইন্ডিজ সিরিজের সাফল্যের পর টি-20-র জন্য লিটন দাসকেই এগিয়ে রাখছেন প্রেসিডেন্ট।
ইতিহাসের সেরা ক্রিকেটার বলে কথা, তাই পরিস্থিতি যত জটিলই হোক সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনার বিষয়টি ঘুরে ফিরে আলোচনায় আসেই। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বের অনেকটা অংশ জুড়ে সাকিব ইস্যু সামাল দিতে হয়েছে ফারুক আহমেদকে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখেও উঠছে প্রশ্ন। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। রানের হিসেবে বিপিএল এর 11তম আসর এখন পর্যন্ত জমজমাট, অথচ এমন এক আসরেই নেই সাকিব। রাজনীতির ময়দানে নামা হয়েছে কাল, ক্রিকেট মাঠ থেকেই এখন দূরে। জনরোষের মুখে আসতে পারছেন না দেশে। ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলাতে চাইলে প্রক্রিয়াটা কেমন হবে, কোন পথে হাঁটবে বিসিবি? এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। সাকিব থাকুন বা না থাকুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অধিনায়ক থাকবেন নাজমুল হোসেন শান্তই। টি-20 ক্যাপ্টেন্সি ছাড়লেও বাকি 2 ফরম্যাটে তিনিই আছেন দায়িত্বে। আর সংক্ষিপ্ত ফরম্যাটের পরবর্তী দলনেতা চূড়ান্ত না হলেও বোর্ডের সুনজরে আছেন একজন। শান্ত নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি। লিটনের বেস্ট পার্টটা ছিল এই ট্যুরে অনেক সময় প্লেয়ারকে দুইভাবে হেল্প করা যায়। ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে, বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। ক্রিকেটিং ব্রেইন, মেধা, ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন। লিটনের পাশাপাশি তাওহিদ হৃদয় আর তাসকিন আহমেদও আছেন টি-20 ক্যাপ্টেন্সির আলোচনায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।